নমস্কার, গল্পকথাকৃতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুনবেন প্রফুল্ল রায়ের লেখা ছোট গল্প শিকড়। জানালার পাশে একান্ত নিজস্ব ইজি চেয়ারটিতে আধশোয়া ভঙ্গিতে শরীর ছড়িয়ে দিয়ে চা খাচ্ছিলেন রাজমোহন। 10 বছর আগে রিটায়ার করেছেন। তারপর থেকে এভাবে চা খাওয়া তার এক প্রিয় অভ্যাস। দোতলার এই জানালা দিয়ে পূব এবং দক্ষিণের অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। 80 ফিট চওড়া একটা রাস্তা সোজা পূব দিকে চলে গেছে। দক্ষিণে বড় একটা পার্ক। এই দুটো দিক কোনোদিনই বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। পার্ক সার্কাসের এই অঞ্চলটা এখনও বেশ নিরিবিলি আর খোলামেলা। চারিদিকে প্রচুর পাখি এবং গাছপালা। তবে কতদিন গাছ এবং পাখিটাকে দেখা যাবে জোর দিয়ে বলা যায় না। কেননা কলকাতার অন্য সব পাড়ার মতো কনস্ট্রাকশন কোম্পানিগুলোর নজর এখানেও এসে পড়েছে। যেভাবে কড়কড়ে নতুন নোটের বান্ডিলে অ্যাটাচি কেস বোঝাই করে তারা হানা দিচ্ছে, যাদের জমি জায়গা বা ছোটোখাটো বাড়ি আছে তাদের মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক। পূব আর উত্তর দিকটা বাদ দিয়ে পশ্চিম এবং দক্ষিণে এর মধ্যেই পুরনো বাড়ি ভেঙে হাই রাইজ অ্যাপার্টমেন্ট হাউস উঠতে শুরু করেছে। এভাবে চললে আর কতকাল? 5-7 বছরে বাক্স টাইপের আমেরিকান আর্কিটেকচারে এই পাড়াও ছেয়ে যাবে। একজন বড় প্রমোটার বার কয়েক রাজমোহনের কাছেও ঘুরে গেছে। 10 কাঠা প্লটের মাঝখানে তার এই দোতলা বাড়িটা ভেঙে তারা 8 তলা হাই রাইজ তুলে একটা গোটা ফ্লোর তো দিতে চেয়েছেই, সেই সঙ্গে নগদ যা দিতে চেয়েছে সেটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলে পরের 5 জেনারেশনকে কিছু আর করতে হবে না। পায়ের ওপর পা তুলেই জীবন কাটিয়ে দিতে পারবে। রাজমোহন প্রথম দিনই না বলে দিয়েছিলেন, কিন্তু লোকটার অসীম ধৈর্য। তারপরও 3-4 বার এসে ধর্ণা দিয়েছে। শেষ পর্যন্ত রূঢ়ভাবেই তাকে তাড়িয়ে দিতে হয়েছে। তিনি এখানে হাই রাইজ তুলতে কিছুতেই দেবেন না। রাজমোহনের এই সিদ্ধান্ত মনীষকে খুশি করতে পারেনি। মনীষ তার একমাত্র ছেলে। সে বোঝাতে চেয়েছিল এত ছোট বাড়ি এবং চারপাশে এত ফাঁকা জায়গা ফেলে রাখার মানে হয় না। আর তাছাড়া অতগুলো টাকা ফিরিয়ে দেওয়ার মধ্যে গোয়ার তুমি থাকতে পারে, দূরদর্শিতা নেই। ছেলের এসব কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি রাজমোহন। তবে তিনি জানেন তার মৃত্যুর পর খুব বেশি দেরি করবে না মনীষ। 2 মাস কাটতে না কাটতেই নিজে গিয়ে কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে ডেকে আনবে। গাছপালা, পাখি, নির্জনতা এসব ব্যাপারে তার বাজে সেন্টিমেন্ট নেই। দেশভাগের 1 মাসের মধ্যেই তাদের ঢাকার বাড়ির সঙ্গে এক্সচেঞ্জ করে এখানে চলে এসেছিলেন রাজমোহন। তখন তার বয়স 29, মনীষের 3। মা, বাবা এবং তার স্ত্রী মণিমালা তখনও বেঁচে ছিলেন। সেই যে এসেছিলেন তারপর 41 বছর কেটে গেল। ঢাকার বাড়ির সঙ্গে অবশ্য এই বাড়ির তুলনা হয় না। সেগুন বাগিচায় প্রায় 1 বিঘে জায়গার মাঝখানে ছিল তাদের মাঝারি মাপের তেতলা। সামনের দিকে বিরাট বাগান, পেছনে পুকুর। ওখানেই রাজমোহনের জন্ম। জীবনের মূল শিকড়টা ঢাকার বাড়িতেই থেকে গেছে। কিন্তু 41টা বছর তো কম সময় নয়। পার্ক সার্কাসের এই বাড়িতে আসার পরপরই বাবা মারা গেলেন। তার 4 বছর পরে মা। মণিমালাও গত বছর তাদের ছেড়ে চলে গেছেন। মনীষ এখন 44 বছরের প্রৌঢ়। বিরাট মাল্টিন্যাশনাল কোম্পানি সে এক্সিকিউটিভ। পুত্রবধূ পরমা একটি কলেজে লিভ ভ্যাকেন্সিতে পড়াচ্ছে। আপাতত টেম্পোরারি, তবে শিগগিরই পার্মানেন্ট হয়ে যাবে। ওদের 1 ছেলে 1 মেয়ে, রাজা আর বুনা। রাজার এখন 18, সেন্ট জেভিয়ার্সে ইকোনমিক্স অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার। বুনার বয়স 16, সে এবার স্কুল ফাইনাল দেবে। রাজমোহন অনুভব করেন 41 বছরে তার অস্তিত্বের দ্বিতীয় একটি শিকড় পার্ক সার্কাসের এই বাড়িতে ধীরে ধীরে চারিয়ে গেছে। নভেম্বরের বিকেল দ্রুত জড়িয়ে আসছে। রোদের রং এখন বাসি হলুদের মতো। চায় হালকা চুমুক দিতে দিতে অন্যমনস্কের মতো দূরে পার্কটার দিকে তাকিয়ে আছেন রাজমোহন। রোজ যা চোখে পড়ে আজও ওখানে সেই একই ছবি। কিছু বয়স্ক মানুষ
বেঞ্চে বসে আছে। কেউ কেউ সবুজ মাঠের চারপাশের বাঁধানো রাস্তায় অলস ভঙ্গিতে হাঁটাহাঁটি করছে। অজস্র বাচ্চা বল আর ব্যাট নিয়ে কম করে 10টা টেস্ট ম্যাচের আসর বসিয়ে দিয়েছে। রাজমোহনের মস্তিষ্কে অন্যদিনের মতো আজও এলোমেলো নানা ভাবনা ছায়া ফেলে যাচ্ছে। ইদানিং কিছুদিন ধরে ঢাকার বাড়িটার কথা তার খুব মনে পড়ে। অ্যালবামে রাখা পুরনো ফটোর মতো স্মৃতির অনেকটাই আবছা হয়ে গেছে, তবু বড় ইচ্ছা হয় একবার ঢাকায় যদি যাওয়া যেত। গত জানুয়ারিতে তিনি 70 পেরিয়েছেন। এখনো যদি না যেতে পারেন আর কখনো যাওয়া হবে না। হঠাৎ কলিং বেলের আওয়াজ কানে ভেসে আসে। নিশ্চয়ই রাজা কি বুনা তাদের কলেজ কিংবা স্কুল থেকে ফিরে এসেছে। জানালার বাইরে চোখ রেখেও রাজমোহন টের পান পরমা ওধারে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। একটু পরে ফিরে এসে সে এই ঘরের দরজার সামনে দাঁড়ায়, ডাকে, বাবা। রাজমোহন মুখ ফিরিয়ে তাকান। পরমা বলে, ঢাকা থেকে একজন ভদ্রলোক এসেছেন, নাম বললেন আব্দুল করিম। তার সঙ্গে একটি ছেলে আর একটি মেয়েও এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চান। ব্যাপারটা প্রায় টেলিপ্যাথির মতো। কিছুক্ষণ আগে তিনি ঢাকার কথা ভাবছিলেন, আর তখনই কিনা করিম সাহেবের খবর নিয়ে এলো পরমা। পার্ক সার্কাসের এই বাড়িটা 41 বছর আগে এই করিম সাহেবদেরই ছিল। নিজের মধ্যে এক ধরনের উত্তেজনা অনুভব করেন রাজমোহন। ব্যস্তভাবে ইজি চেয়ার থেকে উঠে নামতে নামতে বলেন, ওরা কোথায়? এই তো ড্রয়িং রুমে বসিয়ে রেখে এসেছি। চলো চলো। শ্বশুরের সঙ্গে আবার একতলায় নামতে নামতে পরমার হঠাৎ কিছু মনে পড়ে যায়। সে বলে, আচ্ছা বাবা, এনার সঙ্গে কি বাড়ি এক্সচেঞ্জ করে আপনারা কলকাতায় এসেছিলেন? হ্যাঁ, তোমাকে বলেছিলাম, তোমার মনে আছে দেখছি। পরমা কোনো উত্তর দেয় না, শুধু হাসে। ড্রয়িং রুমে করিম সাহেব বসেছিলেন। তার বয়স 75-76, খাড়া নাক, প্রায় 6 ফিটের মতো হাইট, চুল দাড়ি সাদা ধপধপে, পরনে পায়জামা পাঞ্জাবি। বয়সের তুলনায় স্বাস্থ্য বেশ ভালোই বলা যায়। শিরদাঁড়া অবশ্য খানিকটা নুয়ে পড়েছে, গায়ের চামড়া আগের মতো আর টান টান নেই। চুলের রং একেবারে পাল্টে গেছে। এইটুকু ছাড়া শরীরের ফ্রেম প্রায় 41 বছর আগের মতোই রয়েছে। করিম সাহেবের ডান পাশে 20-22 বছরের এক ঝকঝকে তরুণী, বাঁয়ে 15-16 বছরের একটি কিশোর। দুজনেরই পরনে জিন্স। মেয়েটি জিন্সের ওপর ঢোলা শার্ট পরেছে, ছেলেটি পরেছে স্পোর্টসম্যানদের মতো গেঞ্জি। দেখেই বোঝা যায় দুজনের পোশাকই বিদেশি, মেড ইন ইউএস কিংবা কানাডা। রাজমোহন ঘরে ঢুকতেই করিম সাহেব উঠে দাঁড়িয়ে তাকে গভীর আবেগে জড়িয়ে ধরেন। গাঢ় গলায় বলেন, ভালো আছেন তো? রাজমোহন বললেন, বয়স তো কম হলো না, একরকম চলে যাচ্ছে। আপনার কথা বলুন। রাজমোহনকে বুকের ভেতর থেকে মুক্ত করতে করতে করিম সাহেব বললেন, আমারও তো একই কথা। একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আবার বাঁ কাঁধে আর্থারাইটিস। 2 বছর আগে ছানি কাটিয়েছি। এরপরও যেইটুকু ভালো থাকা যায় তাই আছি। আই অ্যাম হ্যাপি। বলে তিনি হাসতে থাকলেন। বোঝা যায় আয়ুর শেষ প্রান্তে পৌঁছেও কোনো রকম তিক্ততা বা হতাশা নেই। কৌতুকের সঙ্গে অম্লরস মিশিয়ে তিনি জীবনের ভালো মন্দকে নিরপেক্ষভাবেই গ্রহণ করেছেন। রাজমোহন হেসে হেসে বললেন, বসুন বসুন। দুজনে মুখোমুখি বসে পড়েন। তরুণী এবং কিশোরটিকে দেখিয়ে রাজমোহন বললেন, এরা নিশ্চয়ই নাতি নাতনি। করিম সাহেব মাথা হেলিয়ে জানান, তহমিনা অর্থাৎ তরুণীটি তার বড় ছেলের মেয়ে। কিশোরটি ছোট ছেলের ছেলে, তার নাম শামীম। তহমিনার মেডিকেল কলেজে 3rd ইয়ার চলছে। শামীম আসছে বছর ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেবে। রাজমোহন বললেন, ওদের নিয়ে এসেছেন, আমি খুব খুশি হয়েছি।
বলে পরমার সঙ্গে করিম সাহেবের আলাপ করিয়ে দিলেন। পরমা নমস্কার করে বলে, হ্যাঁ, আপনার কথা বাবার কাছে অনেক শুনেছি, আপনারা গল্প করুন, আমি চা নিয়ে আসছি। পরমা চলে যাবার পর করিম সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে রাজমোহনের সংসারের যাবতীয় খবর নেন এবং নিজের কথাও বলেন। তার 2 ছেলে 1 মেয়ে, বড় ছেলে বাংলাদেশ গভর্নমেন্টের বড় অফিসার, ছোট ছেলে ডাক্তার। মেয়ে ইকোনমিক্সে পাশ করার পর বিয়ে দিয়েছেন। মেয়ে জামাই এখন টরন্টোতে রিসার্চ করছে, তাদের ছেলেপুলে হয়নি। এই সময় পরমা কেক, সন্দেশ, নোনতা খাবার এবং চা নিয়ে এলো। করিম সাহেব শুধু একটি সন্দেশ তুলে নেন, খেতে খেতে বলেন, মিষ্টি আমার কাছে টোটালি নিষিদ্ধ, তবু এই তাল শাঁস সন্দেশটা খাবো। অনেকদিন পর দেখলাম তো, লোভ সামলাতে পারছি না। আমাদের দেখে নিশ্চয়ই খুব অবাক হয়েছেন। খেতে খেতে বললেন করিম সাহেব। অল্প হেসে রাজমোহন বললেন, হ্যাঁ, তা একটু হয়েছি। হঠাৎ এভাবে চিঠি টিঠি না দিয়ে। রাজমোহনের মনোভাব বুঝতে পারছিলেন করিম সাহেব। বললেন, ভেবেছিলাম আপনাদের সারপ্রাইজ দেব, কিন্তু ঢাকা এয়ারপোর্টে প্লেনে ওঠার পর চিন্তা হলো এই বাড়ি চিনতে পারবো কিনা। হয়তো আপনি ভেঙে টেঙে আরও বড় করেছেন, নইলে বিক্রি করে অন্য কোথাও চলে গেছেন। তারপর ভাবলাম, প্লেনে যখন উঠেই পড়েছি, একবার গিয়ে দেখাই যাক। আপনাদের সঙ্গে যদি দেখা হয় ভালো, না হয় পুরনো বাড়ির জায়গায় যদি নতুন বাড়ি উঠে থাকে আবার ঢাকায় ফিরে যাব। রাজমোহন চুপ করে থাকেন। করিম সাহেব বললেন, ভাগ্য ভালো বলতে হবে, বাড়িটা সেই রকমই আছে। জানেন রাজমোহন ভাই, বেশ কিছুদিন ধরেই বড় ইচ্ছা হচ্ছিল একবার এখানে আসি। এই বাড়িতে আমাদের 3টে জেনারেশন থেকে গেছে। আমার জন্ম এখানে, শাদিও এই বাড়িতে, 2 ছেলের জন্ম হয়েছে, কত স্মৃতি। আবেগে তার কণ্ঠস্বর কাঁপতে থাকে। জীবন তো শেষ হয়ে এলো, কবে মাটির তলায় চলে যাব ঠিক নেই। ভাবলাম বাপ দাদার ভিটে শেষবারের মতো দেখে আসি। বুঝলেন কি না, নারীর টান। করিম সাহেবের আবেগ রাজমোহনের মধ্যেও ছড়িয়ে পড়ছিল। আস্তে আস্তে তিনি মাথা নাড়েন। করিম সাহেব আবার বললেন, এই তহমিনা আর শামীমকেও জোর করে নিয়ে এলাম। প্রতিটি মানুষের জানা তো দরকার তার রুটটা কোথায়, দুনিয়ার কোথায় তার অরিজিন। সেটা না জানলে কি চলে বলুন? পার্টিশনটা না হলে তো ওরা এখানেই জন্মাতো, এখানেই থাকতো। হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু কি আপনাদের মালপত্র তো। এই দুপুরে এসে তো আমরা পার্ক স্ট্রিটের একটা হোটেলে উঠেছি, সুটকেস টুটকেস ওখানেই সব রেখে এসেছি। না না, এটা কীরকম হলো? এবারই যেমন আমাদের তেমনি তো আপনাদেরও। আমরা 41 বছর আছি, আর আপনারা জেনারেশনের পর জেনারেশন কাটিয়ে গেছেন এখানে। আমার নাতি নাতনি স্কুল কলেজ থেকে ফিরে আসুক, এই তহমিনা আর শামীমের সঙ্গে গিয়ে হোটেল থেকে আপনাদের লাগেজ নিয়ে আসবে। আপনারা যে কদিন কলকাতায় আছেন আমাদের কাছেই থাকবেন। এই বৌমা, এনাদের একটু থাকার ব্যবস্থা করে দাও। হ্যাঁ বাবা, দিচ্ছি। ওদের কথাবার্তার মধ্যেই রাজা এবং বুনা ফিরে আসে। বুনার গায়ে স্কুল ড্রেস, রাজার পরনে জিন্স ও শার্ট। তাদের সঙ্গে করিম সাহেবের আলাপ করিয়ে দেওয়া হয়। রাজারা করিম সাহেবকে মাথা ঝুঁকিয়ে নমস্কার করে, তহমিনাদের উদ্দেশ্যে বলে হাই। শামীম এবং তহমিনা এতক্ষণ চুপচাপ 2 বৃদ্ধের বকর বকর শুনে যাচ্ছিল। দেখে মনে হয় ওদের নিজস্ব এলাকা থেকে টেনে হিঁচড়ে এমন একটা আবহাওয়া এনে ফেলা হয়েছে যেখানে একেবারেই আরাম বোধ করছে না। রাজাদের দেখে দুজনের মুখ চোখের চেহারা একেবারে বদলে যায়। হাত নেড়ে শামীমরাও হাই বলে। করিম সাহেব মজার গলায় বললেন, এখানেও এইসব হাইটাই চলছে নাকি? রাজা হেসে বলল,
চলবে না কেন? ওটা তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর দ্য ইউথ। শামীম, তহমিনা এবং বুনা সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে সায় দেয়। রাজমোহন বললেন, তোমাদের কিছুই বুঝি না বাবু। জেনারেশন অ্যান্ড কমিউনিকেশন গ্যাপ। ঠিক আছে, তোকে আর বুনাকে একটা কাজ করতে হবে। কি? এই গ্যারেজ থেকে গাড়ি বার করে তহমিনাদের নিয়ে ওদের হোটেলে যাবি। ওখানে ওদের মালপত্র রয়েছে, সেগুলো আনতে হবে। ফাইন। তবে একটা কথা মনে রেখো। বলো। যাবে আর আসবে, আর জোরে ড্রাইভ করবে না। দাদু, তোমাদের যা বয়স তাতে এখন ব্যাক গিয়ারে চলছো, আমাদের একটু ফরওয়ার্ড মোশনে চলতে দাও। আমার নাতি নাতনিরাও কিন্তু ঠিক এই কথাই বলে। এখনকার ছেলে মেয়েরা সবই একরকম। রাজমোহন রাজাকে লক্ষ্য করে বললেন, তোমাকে যা বললাম তাই করবে। তার চোখে মুখে এবং কণ্ঠস্বরে দৃঢ়তা। রাজমোহনের দিকে এক পলক তাকিয়ে হেসে ফেলে রাজা। একেবারে চিফ অফ দ্য আর্মি স্টাফের হুকুম। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি ফিরে আসবো আর র্যাশ ড্রাইভ করবো না। ডোন্ট ওয়ারি। মা, ভীষণ খিদে পেয়েছে, এখানেই খেতে দাও। বুনা ওধার থেকে বলল, আমাকেও দিও মা, ওপর থেকে স্কুল ড্রেসটা চেঞ্জ করে আসি। বলেই সে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। 5 মিনিট পর দোতলা থেকে যখন নেমে আসে, তার পরনেও জিন্স এবং শার্ট। কোনো স্বয়ংক্রিয় নিয়মে একবার নিজের নাতি নাতনি এবং পরক্ষণেই করিম সাহেবের নাতি নাতনির দিকে তাকান রাজমোহন। না, এই জেনারেশনের পোশাক টোশাকের দিক থেকে ঢাকা এবং কলকাতার মধ্যে কোনো তফাৎ নেই। ঝড়ের বেগে খাওয়া সেরে তহমিনাদের নিয়ে চলে যায় রাজা। করিম সাহেব বলেন, মডার্ন জেনারেশনের ছেলে মেয়েরা সে ঢাকাতেই হোক কি কলকাতাতেই হোক, সব এক ছাঁচ থেকে বেরিয়ে এসেছে। ভাগ্যিস রাজা আর বুনাকে পাওয়া গেল, নইলে ঢাকায় ফিরে যাওয়ার জন্য শামীমরা আমাকে পাগল করে ফেলতো। চলুন এবার ওপরে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে অসীম ঔৎসুক্যে চারিদিকে তাকাতে থাকেন করিম সাহেব। সিঁড়ির পাশে যে লোহার গ্রিলের রেলিং, তার মাথায় কাঠের কারুকাজ করা ঢাকনা, গভীর মমতায় তার উপর হাত বুলোতে বুলোতে করিম সাহেব বললেন, আমার নানার আব্বাজান ভারী শৌখিন মানুষ ছিলেন। রেলিংয়ে সিমেন্ট ঢালতে দেননি, চিনে ছুতোর ডেকে বারমাটিক বসিয়েছিলেন। এ বাড়ির যত দরজা জানলা সব বারমাটিকের। দোতলায় নিজের ঘরে এনে করিম সাহেবকে পুরনো আমলের একটা চেয়ারে বসান রাজমোহন। পরমা তাদের সঙ্গে করে এসেছিল। নিজের ইজি চেয়ারটিতে বসতে বসতে পুত্রবধূকে তিনি বললেন, করিম সাহেবকে আমার ঘরেই ব্যবস্থা করে দিও। বাড়তি সিঙ্গেল বেড খাট আছে না? হ্যাঁ আছে বাবা। আরুকে দিয়ে ওটা এই ঘরে এনে বিছানা করে দেবে। আচ্ছা বাবা। আর 1 কাপ চা হবে নাকি করিম সাহেব? না, এখন আর চা খাবো না। বেশি চা খেলে রাত্রিরে আবার ঘুম হবে না। ও তাহলে থাক। এদিকে সন্ধে নেমে গিয়েছিল। নভেম্বরের মাঝামাঝি এই সময়টায় বিকেলের পর থেকেই মিহি কুয়াশা পড়তে শুরু করে। দূরের পার্ক এবং সামনের রাস্তাটা এর মধ্যেই ঝাপসা হয়ে গেছে। অবশ্য রাস্তার আলো জ্বলে উঠেছে, তবু বাইরে কোনো কিছুই তেমন স্পষ্ট নয়। পরমা সুইচ টিপে ঘরের টিউবলাইট জ্বেলে দেয়, তারপর বলে, আমি এখন যাই বাবা, হারুকে বাজারে পাঠাতে হবে, কিছু দরকার হলেই ডাকবেন। আচ্ছা। পরমা চলে যায়। এবার কুণ্ঠিতভাবে করিম সাহেব বলেন, হঠাৎ এসে আপনাদের উদ্যস্ত করে তুললাম হোটেলে, দয়া করে এই কথাটা আর মুখে আনবেন না। আপনাকে নিয়ে আর পারা যায় না রাজমোহন সাহেব। খানিকক্ষণ দুজনে পুরনো স্মৃতির মধ্যে ডুবে যান। দেশভাগের কথা, দাঙ্গার কথা, পূর্বপুরুষদের ভিটে মাটি থেকে উচ্ছেদ হওয়া শরণার্থীদের কথা নতুন করে তাদের মনে পড়ে যায়। এরকম একটা দুঃসহ সময়ে কিভাবে বাড়ি এক্সচেঞ্জ করে চিরকালের মতো তারা এপার থেকে ওপারে এবং ওপার থেকে এপারে এসেছিলেন, সেই সব ছবি তাদের সামনে অদৃশ্য কোনো টিভি স্ক্রিনে ফুটে উঠতে থাকে।
ঘরের বাতাস ক্রমশ ঘন বিষাদে ভারী হয়ে যায়। একসময় রাজমোহন বললেন, চলুন করিম সাহেব, আপনার বাড়িটা একবার ঘুরে দেখবেন। 2 বছর বাদে বাদে রং করা ছাড়া আমরা আর কিছুই বদলাইনি। খাট, আলমারি, টেবিল, চেয়ার যেমন রেখে গিয়েছিলেন ঠিক তেমনই রয়েছে। এই বাড়ি যখন এক্সচেঞ্জ করা হয় কিছুই নিয়ে যাননি করিম সাহেব। আসবাবপত্র সবই ফেলে রেখে খালি হাত পায়ে চলে গিয়েছিলেন। রাজমোহনরাও ঢাকার বাড়ি থেকে এক টুকরো কাঠও আনতে পারেননি। করিম সাহেব বললেন, আজকে থাক, কাল নাতি নাতনি দুটোকে নিয়ে সব দেখব। একটু চুপচাপ। তারপর রাজমোহন বললেন, একটা কথা বড়ই জানতে ইচ্ছে হচ্ছে। কি? আমাদের ঢাকার বাড়িটা কি এখনো সেই রকমই আছে? শুনেছি ঢাকা নাকি একেবারেই বদলে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে আপনাদের বাড়িটা আমি এখনো আগের মতোই রেখেছি। জানি না কতদিন রাখতে পারবো। কেন বলুন তো? আপনাদের বাড়িতে প্রায় 1 বিঘে জায়গা। কনস্ট্রাকশন কোম্পানির লোকেরা তো রোজ এসে জ্বালিয়ে মারছে। ওখানে মাল্টি স্টোরেড বাড়ি করতে চায়। ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে ফ্ল্যাট দেবে, লাখ টাকা দেবে। ছেলেরা তো রাজি, আমার ওপর প্রেশার দিচ্ছে। হুবহু এক ব্যাপার। এখানকার প্রমোটাররা এবং মনীষ কিভাবে তাকে হাই রাইজ বাড়ি করার জন্য চাপ দিয়েছে রাজমোহনও তা জানিয়ে দেন। তারপর বিমর্ষ মুখে বলেন, দিনকাল এখন পুরোপুরি বদলে গেছে। পূর্বপুরুষের স্মৃতির প্রতি একালের ছেলে মেয়েদের আর কোনো ফিলিংসই নেই। একই রকম আক্ষেপ শোনা যায় করিম সাহেবের কথায়। সায় দিয়ে তিনি বলেন, যা বলেছেন রাজমোহন সাহেব। 47-এ যখন ঢাকায় যাই, আমার বড় ছেলের বয়স 10, ছোটর 6। মেয়ের তো ওখানেই জন্ম। এতগুলো বছর যেখানে কাটলো সেই বাড়ির ওপর ওদের এতটুকু মায়া নেই। আমি মরে গেলে 1 মাসও কাটবে না, ছেলেরা ওই বাড়ি প্রমোটারদের হাতে তুলে দেবে। রাজমোহন সায় দেয় এই কথায়। করিম সাহেব বলেন, একটা কথা বলছিলাম, তাই কদিনের জন্য সবাইকে নিয়ে একবার ঢাকায় আসুন। এরপর গেলে হয়তো বাপ দাদার স্মৃতিচিহ্ন আর দেখতেও পাবেন না। করিম সাহেবের একটি হাত নিজের করতলে তুলে নিয়ে রাজমোহন বললেন, কিছুদিন ধরে এই কথাটাই ভাবছিলাম করিম সাহেব। যাব, খুব শিগগিরই একবার ঢাকায় যাব। তার আগে আপনাকে চিঠি লিখে জানাবো। দোতলায় রাজমোহনের ঘরে ছোট খাট আনিয়ে করিম সাহেবের জন্য বিছানা করে দিয়েছে পরমা। এই ঘরের সামনে দিয়ে প্যাসেজ চলে গেছে। ওটার শেষ মাথায় পাশাপাশি 3টে ঘর। একটা ঘর রাজার, একটা বুনার, তৃতীয়টি মনীষ এবং পরমার। ঠিক হয়েছে বুনার ঘরেই তহমিনা আর সে থাকবে, আর রাজার ঘরে থাকবে শামীম। 9:30 বাজতে চলল। রাজমোহন এবং করিম সাহেব এক নাগারে কথা বলে যাচ্ছেন। সন্ধ্যের আগে সেই যে রাজারা হোটেলে চলে গিয়েছিল এখনো ফিরে আসেনি। হঠাৎ তাদের সম্বন্ধে সচেতন হলেন রাজমোহন। বললেন, এখান থেকে পার্ক স্ট্রিটে যেতে আসতে তো 20 মিনিটও লাগে না। আরও না হয় 1/2 ঘন্টা বেশি দেওয়া গেল। গেছে সেই 6টায়, 3.5 ঘন্টা ধরে কি করছে ওরা কে জানে। হোটেল থেকে মালপত্র নিয়ে নিশ্চয়ই ঘুরে বেড়াচ্ছে। আরও 1/2 ঘন্টা বাদে 10টা পার করে রাজারা হৈ হৈ করতে করতে ফিরে আসে। রাজমোহন বললেন, কি আশ্চর্য, তখন বলে দিলাম যাবি আর আসবি, এতক্ষণ লাগলো ফিরে আসতে? রাজা বললে, বারে শামীমরাই প্রথম কলকাতায় এলো, আমাদের সিটিটা ওদের ঘুরিয়ে দেখাবো না? তা জোরে ড্রাইভ করিসনি তো? তোমার মাথায় ওই ব্যাপারটা একটা ফিক্সেশনের মতো আটকে গেছে। তহমিনা আর শামীমকে জিজ্ঞাসা করো, 10 কিলোমিটারের বেশি স্পিড তুলিনি। মাননীয় গ্র্যান্ডফাদারের হুকুমটা মানতে হবে না?
ফাজলামো করো না, অনেক রাত হয়ে গেছে। হাত মুখ ধুয়ে সবাই খাবার ঘরে চলে এসো। করিম সাহেবের হঠাৎ কিছু মনে পড়তেই ব্যস্তভাবে বললেন, মনীষ তো এখনো অফিস থেকে ফিরল না। রাজমোহন বললেন, অফিসের কাজে ও দিল্লি গেছে, 7 দিন পরে ফিরবে। ও, তাহলে ওর সঙ্গে আর দেখাই হলো না। খাওয়া দাওয়ার পর করিম সাহেবকে নিয়ে নিজের ঘরে আসেন রাজমোহন। নিচু টেবিলে 2টো কাচের গ্লাস এবং জল রেখে যায় পরমা, আর রাজা, তহমিনা, শামীম আর বুনাকে নিয়ে তার ঘরে ঢোকে। বোঝাই যাচ্ছে বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে ওরা যে যার ঘরে শুতে যাবে। করিম সাহেব সস্নেহে বলেন, 4 জনের বেশ ভাব হয়ে গেছে দেখছি। বার্ডস অফ দ্য সেম ফেদার, ফেদার না ফ্লোক, বোনটা যেন দুই। করিম সাহেব মজার গলায় বলেন। কিছুক্ষণ এলোমেলো গল্প করে দুজনে পাশাপাশি খাটে শুয়ে পড়েন। রাজার ঘরে এই মুহূর্তে হালকা করে পপ মিউজিকের রেকর্ড চালিয়ে 4 জনে হুল্লোড় চালাচ্ছে। ওদের কথা এখান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছেন রাজমোহনরা। রাজা বলছে, থার্ড ওয়ার্ল্ডের সিটিগুলোতে কোনো চার্মই নেই। আমার মামা ওয়েস্ট জার্মানিতে আছেন, বিএটা পাশ করতে পারলেই তার কাছে চলে যাব। তুই আগে যা, 5 বছর পর আমিও যাচ্ছি, বুনা বলে। তহমিনা জানায় তার পিসিও কানাডায় তার এবং শামীমের জন্য ব্যবস্থা করে রেখেছেন। 2-1 বছরের মধ্যেই তারাও টরেন্টোয় চলে যাচ্ছে। করিম সাহেব বললেন, শুনেছেন? রাজমোহন বললেন, রাজাদের কথা শুনতে শুনতেই এক সময় দুজনে ঘুমিয়ে পড়েন। পরদিন ব্রেকফাস্টের পর দেখা যায় রাজারা 4 জন বাইরে বেরুবার জন্য তৈরি হচ্ছে। করিম সাহেব বললেন, এ কি 4 মাস্কেটিয়ার্স এই সকালবেলায় কোথায় যাচ্ছ? আমার আর বুনার বন্ধুদের সঙ্গে তহমিনার শামীমের আলাপ করিয়ে দেব। কাল রাত্রিরেই আমরা প্রোগ্রাম করে ফেলেছি, হোল ক্যালকাটা আর চষে ফেলব। কিন্তু তোমার কলেজ আর বুনা স্কুল নেই? আজ থেকে আমাদের কলেজ তো 4 দিনের ছুটি, আর বুনাদেরও তাই। তোমরা কখন ফিরবে? আমরা সেই রাত্রিরে ফিরব, বাইরেই খেয়ে নেব। কিন্তু আমি ভেবেছিলাম এই তহমিনা আর শামীমকে আজ বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো। পরে দেখব দাদা, তহমিনা বলল, আর বলেই প্রায় ঝড় তুলে রাজাদের সঙ্গে বেরিয়ে গেল। করিম সাহেবকে খুব হতাশ এবং ক্ষুব্ধ দেখায়। কিছুক্ষণ পর রাজমোহনের সঙ্গে তিনি বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকেন। মনে পড়ে যায় দোতলার দক্ষিণের ঘরটায় তার আব্বা আর আম্মা থাকতেন। পাশের ঘরে তিনি এবং তার স্ত্রী বিয়ের পর নতুন পত্নীকে নিয়ে প্রথম এই ঘরেই এসেছিলেন। স্ত্রী আর নেই। ঢাকায় যাবার পর আর মোটে 15টা বছর বেঁচে ছিলেন। একতলায় থাকতেন তার এক বিধবা ফুপু আর নানা। কেউ তারা আজ বেঁচে নেই, সবারই এন্তেকাল হয়েছে। মায়াবী আত্মার মতো ঘুরতে ঘুরতে করিম সাহেব নিচে নেমে সোজা পিছনের বাগানে চলে আসেন। 41 বছর আগের প্রায় সব গাছগুলো এখনও টিকে আছে। শিয়ালদার এক মেলা থেকে চারা কিনে এনে তিনি, তার মা, স্ত্রী এবং আব্বাজান নানা রকমের আম, গোলাপজাম, বাতাবি লেবু, জামরুল আর কালো জামের গাছ লাগিয়েছিলেন। তাদের পরিবারের সবারই গাছের খুব শখ। জাতিস্বরের মতো তিনি প্রতিটি গাছ আলাদা আলাদা করে চিনতে পারলেন। তার পিছনে পিছনে রাজমোহন যে ঘুরছেন সেই দিকে খেয়াল নেই করিম সাহেবের। পূর্বপুরুষের এই বাড়ি, যেখানে তার বিন্দুমাত্র সত্ত্ব নেই, তাকে যেন আচ্ছন্ন করে ফেলেছে। এভাবেই দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। এর মধ্যে একদিনও ভালো করে তহমিনাদের বাড়িটা দেখাতে পারলেন না করিম সাহেব। রোজই রাজাদের সঙ্গে ওরা বেরিয়ে যায়, ফেরার কিছুমাত্রই ঠিক থাকে না। যেটুকু সময় বাড়ি থাকে সারাক্ষণ হুল্লোড়। রাজা আর বুনার বন্ধুরাও ঝাঁকে ঝাঁকে সকালেই কি দুপুরে কিংবা সন্ধে হানা দিচ্ছে। রাজমোহন এবং করিম সাহেব যখন 41 বছর আগে স্মৃতির জগতে ফিরে যান, ওরা তখন কম্পিউটার, পপ মিউজিক, ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ, ওয়েস্ট জার্মানি, জাপান, কানাডা, আমেরিকা ইত্যাদি নিয়ে বহু দূরের চমকপ্রদ এক পৃথিবীর দিকে উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে। ওদের কোনো পিছুটান নেই।
5 দিন পর করিম সাহেবদের প্লেনে তুলে দেবার জন্য রাজমোহনরা সবাই দমদমে এলেন। করিম সাহেব রাজমোহনের হাত দুটি ধরে আন্তরিক গলায় বললেন, বেশি দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারেন একবার ঢাকার বাড়িটা দেখে যাবেন। হ্যাঁ, যাব, নিশ্চয়ই যাব। কটা দিন ভারী চমৎকার কাটল, কিন্তু একটা আফসোস থেকে গেল রাজমোহন সাহেব। কি? কিছুটা দূরে রাজা, তহমিনা, শামীম আর বুনা হেসে হেসে প্রচুর কথা বলছিল। নাতি নাতনিকে দেখিয়ে করিম সাহেব বললেন, পূর্বপুরুষের বাড়িঘর ওরা ভালো করে দেখলই না, নিজের অরিজিন সম্পর্কে কোনো টানই নেই ওদের, একেবারে রুটলেসের দল। করিম সাহেবের দুঃখটা রাজমোহন বুঝতে পারছিলেন। একটা গাঢ় বিষাদ তার মধ্যেও ছড়িয়ে পড়তে থাকে। আপনারা শুনলেন প্রফুল্ল রায়ের লেখা শিকড়। ভালো লাগলে অবশ্যই জানাবেন, ভিডিওতে লাইক দেবেন, যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করা থাকলে যখনই নতুন গল্প আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।